আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 7:40 অলরেডি 41 বাজে। তো আমরা ক্লাস শুরু করে দেবো। আজকে আমাদের ক্লাস নাম্বার 13। আমি একটা নোটিশ দিয়েছিলাম আপনাদের গ্রুপে বিকেল বেলা। নোটিশের প্রতিপাদ্য বিষয়গুলো অবশ্যই আপনারা জেনেছেন। আহ, যেহেতু আমাদের কোর্স ক্লোজিং এর পথে, তো সেক্ষেত্রে যে ইন্ডিকেটর, বুকস, নোট এবং অন্যান্য ডকুমেন্টগুলো গুগল ড্রাইভে আছে, এগুলো আপনারা ডাউনলোড করে ফেলবেন। তার কারণ হচ্ছে নতুন ব্যাচ যেহেতু 60 নাম্বার আবার শুরু হচ্ছে, তো দেখা গেল এটার ভিডিও যখন রাত্রে শুরু করব ফুল হয়ে যাবে। আমি যদি এখান থেকে রিমুভ করে দিই, অর্থাৎ আপনাদেরকে এখন এখানে শেয়ার দেয়া আছে, আপনাদের গুগল ড্রাইভের কোনো জায়গা নষ্ট করেনি, শুধু জাস্ট একটা লিংক শেয়ার হয়ে আছে। ঠিক আছে, বাট আমি যদি আমার এখান থেকে রিমুভ করে দিই, আপনাদের ওখান থেকে রিমুভ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের যেটা করণীয়, অনেকেই যেটা করে, পূর্বের ব্যাচের স্টুডেন্টরা এরকম করেছিল, বাট সেটা করলে হবে না। ওইভাবে যদি করে তাহলে থাকবে না। হ্যাঁ, এটাকে এইভাবে মুভ করে, এই যে গেট স্টার্ট বা গেট শর্টকাট বা মুভ করে অন্য ফোল্ডারে রেখে দেয় যে আমার ওইখানে মনে হয় থাকবে। কিন্তু এখান থেকে মুভ হলে সেটা কি হয়, ওই শর্টকাট যায় শুধু, মূল ফাইলটা যায় না। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, এটাকে ডাউনলোড করতে হবে। এখানে ক্লিক করে এই যে ডাউনলোড দিলে এটা একটা জিপ ফাইল হবে, পুরোটা জিপ ফাইল হয়ে একটা ফোল্ডারে ডাউনলোড হবে। নেট স্পিড যদি স্লো থাকে তাহলে দেখা যাবে যে 3 দিন 4 দিনেও ডাউনলোড শেষ হবে না। তো আপনারা যেটা করবেন, এখানকার মধ্যে মূল আকর্ষণীয় বিষয় হচ্ছে ইন্ডিকেটর এবং স্ট্র্যাটেজি। এইটা ফাইলের প্রপার্টিজ সর্বোচ্চ দেখা যাবে যে ডাউনলোড করতে গেলে 2 থেকে 3 MB হইতে পারে। সেক্ষেত্রে এটা আলাদাভাবে ডাউনলোড করবেন, ডাউনলোডে ক্লিক করে এটা আলাদাভাবে ডাউনলোড করবেন। আর ক্লাস ভিডিওগুলোকে আলাদাভাবে ডাউনলোড করবেন। ঠিক আছে, তাহলে সময় লাগবে কম। যদি ক্লাস ভিডিওর প্রয়োজন না পড়ে, তাহলে প্রয়োজন পড়বে আপনাদের পরবর্তী ইন্ডিকেটর এবং নোটগুলো। সেক্ষেত্রে এই দুটাকে ডাউনলোড করে নিলেই হবে। আর যদি প্রয়োজন পড়ে তাহলে পুরোটাই ডাউনলোড করে ফেলবেন। আর সেকেন্ড হচ্ছে, যারা ইনঅ্যাক্টিভ তারা তো এই ক্লাসটাও দেখতে পাবে না, তারা বুঝতেও পারবে না যে আমি কি বলেছি, এবং এই মেসেজটাও পাবে না। তো তাদের ক্ষেত্রে আর কিছুই করার নেই। আমি তো অলরেডি এখানে গ্রুপে মেসেজ দিয়েছি। দেখা যাবে অনেকেই আবার অনেক দিন পরে, 3 মাস 4 মাস পরে ফিরে আসবে, এসে বলবে স্যার আমার গুগল ড্রাইভটা নাই দেখতেছি। ঠিক আছে, তো যারা ইনঅ্যাক্টিভ তাদের মধ্যে যদি কেউ ক্লাস দেখে থাকেন, নোটিশ পেয়ে থাকেন, তাহলে অবশ্যই এই কাজটা করবেন। আর যারা অ্যাক্টিভ তারা তো অ্যাক্টিভ। সো আমরা লাস্ট ক্লাসের পরে যদি দেখি, আমাদের আলী তৌফিক ভাই ট্রেড করেছে বাই বাই, একটা সেল, তারপরে বাই। হ্যাঁ, তবে আলী তৌফিক ভাইয়ের একটা জিনিস আছে, উনি শুধুমাত্র ইউরো ইউএসডি তে করেছে। এটা রাইট, কারণ অনেকগুলো মার্কেট অ্যানালাইসিস করতে গেলে কিন্তু সঠিকভাবে অ্যানালাইসিস করা যায় না এবং মাথায় রাখা যায় না। এই জন্য এটা খুব ভালো যে একটা মার্কেট নিয়ে থাকা। আনোয়ার হোসাইন ভাই প্র্যাকটিস করেছেন, খুবই ভালো। তারপরে আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভাই, উনিও খুব ভালো প্র্যাকটিস করেছেন। আহ, খুব সুন্দর। তো ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাই। আমি প্রায় সবগুলো ইন্ডিকেটর আপনাদের ফোল্ডারে দিয়ে দিয়েছি। তো আমি এখন যেটা করব, ওইখানকার ইম্পর্টেন্ট ইন্ডিকেটরগুলোকে সেট আপ করবো এবং দেখাবো সেটা কোনটার অটোমেশন। আমরা মানে ফিজিক্যালি যে ম্যানুয়াল জিনিসগুলো শিখেছি সেগুলোর অটোমেশন হচ্ছে ইন্ডিকেটরগুলো। তো আমরা ওইখানে জাস্ট ক্লিক করে করে দেখব যে কোনটা বেস্ট। আচ্ছা, আর একটা জিনিস আমি নিষেধ করেছিলাম, সেটা হচ্ছে যে অটো টিপিএসএল সেট যেটা এক্সনেসের ভিতরে আছে, সেটা ইউজ করতে নিষেধ করেছিলাম। যখন আপনারা স্কালপিং করবেন, তখন ওইটা অন করে দিয়ে করবেন, তাহলে সুবিধা কি হবে হচ্ছে, যদি মার্কেট হুট করে একটা বিশাল বড় ক্যান্ডেল করে ব্যাক করে, তাহলে অটো টিপি ওই সেলটার কারণে সেই বিপদটা থেকে আপনারা বাঁচতে পারবেন। ওই অপশনটা কোথায় আছে, ওই অপশনটা দেখাই দেই। নাহলে আবার স্কাল্পিং করতে যে হঠাৎ করে অ্যাকাউন্ট শূন্য হয়ে যাওয়ার একটা ভয় থেকে যাবে, ওইটা যেন না হয় সেজন্য। এটা হচ্ছে
হচ্ছে এই যে সেটিং এর পরে এই যে সেট টিপিএসএল অটোমেটিক্যালি, ঠিক আছে, কেটে দিলাম। এখানে আর কোথাও সেভ দিতে হয় না। এই যে ক্লিক করলাম, সেট টিপিএসএল অটোমেটিক্যালি, এটা অন করে দিবেন, তাহলে স্কাল্পিং করার সময়, অন্য সময় না। এবার মনে করেন যে সাপোজ আপনি এখান থেকে একটা সেল এন্ট্রি নিয়েছেন, মার্কেট সেল কনফার্ম, তো তাহলে কি হবে, আপনার ওই টিপিএসএলটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। টিপিএসএলটা অটোমেটিক্যালি সেট হয়ে গেলে আপনার আর ওই ভয়টা থাকবে না, কেমন? আর যদি এটা না করেন, এইভাবে যদি না করেন, তাহলে যেটা বলবো যে স্কাল্পিং করতেছেন আপনি ওয়ান ক্লিক ফর্মে, তাই না? ওয়ান ক্লিক ফর্মে আপনি স্ক্যাল্পিং করতেছেন। তো মনে করেন আপনি এখান থেকে একটা সেল নিয়েছেন, কিন্তু টিপিটা সেট না করলেও এই সেলটা এইভাবে মাউস দিয়ে টান দিয়ে ছেড়ে দেবেন। কারণটা হচ্ছে যদি হুট করে মার্কেট ব্যাক করে, তাও যেন আপনার ফেভারেই মার্কেট ক্লোজ হয়। এরকমটা যেন না হয় যে একটা বৃহৎ ক্যান্ডেল করে আপনাকে লস করে দিয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস হলো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। এটা একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। যখন আপনারা স্ক্যাল্পিং করবেন, সেন্ট অ্যাকাউন্টে শেখার জন্য, মার্কেটে বেঁচে থাকার জন্য, সেন্ট অ্যাকাউন্ট কিন্তু আর্নিং করার জন্য না। তো তখন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে করতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে যদি আমি 0.01 লটে এখন স্ক্যাল্পিং করতেছি মনে করেন, ঠিক আছে? তো 0.01 লটে আমি স্ক্যাল্পিং করতেছি, এবং এই যে এখানে ক্লোজ চিহ্নতে দিয়ে আমি কনফার্মে ধরে আছি। আমি একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট দেখলে কেটে দেবো, কেমন? মনে করেন এখন আমি কেটে দেবো। তো আমি কততে কাটছি? 67 সেন্টে কাটছি। এখন দেখেন এইখানে কিন্তু সামান্য একটুতেই কি হয়েছে, একটা ভালো প্রফিট হয়েছে। এখন যদি এইটা আবার লন্ডন সিজনে, নিউ ইয়র্ক সিজনে না হয়ে এটা যদি সিডনি সিজনে হইতো, তাহলে কিন্তু এই প্রফিটটা হইতো না, ঠিক আছে? আবার সেম আর একটা ঘটনা আছে, সেটা হচ্ছে এগুলো আপনারা ক্লিক করে করে দেখবেন। এখন বর্তমান সময়ে আস্কিং বিডিং এর স্প্রেড ফি কাটতেছে 24 সেন্ট, ঠিক আছে? আমি 0.01 লটে আছি। যদি আমি ডিরেক্ট 10 লটে যাই, অর্থাৎ 0.10-তে যাই, তাহলে খেয়াল করেন কি ঘটনাটা ঘটে। মনে করেন এই যে একটা কত বড় ক্যান্ডেল ব্যাক করলো না, এই সব জায়গায় কিন্তু এটা হয়ে যায়। তখন কিন্তু ফিটা কত হচ্ছে? $2.40। অর্থাৎ আপনার যে প্রফিট হবে, $2.40 ফি দেওয়ার পরে আপনার প্রফিট হবে। আপনি এখান থেকে বাই নিছেন, এখন মনে করেন $2.40 দিয়ে তারপর আপনার প্রফিট হবে। এখন এক ক্যান্ডেলেই একটু নিচে আসার কারণে কত, -$11 দেখাচ্ছে। তো কি হলো তাহলে? লট কিন্তু হুট করে বাড়ায় নেওয়া যাবে না। যদি থিঙ্কিং করেন এরকম যে আমি লট বাড়ায় নিয়ে প্রফিট করব, কিন্তু লস হইলেও কিন্তু তখন তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে, যত বড় লট তত বড় ফি, এই যে ফিটা কিন্তু বাড়তেছে। আপনি যদি এরকমটা করেন যে একবারে সরাসরি ওয়ান লটে নেন, মনে করেন ওয়ান লটে নিয়ে এখান থেকে একটা সেল নিছেন, এখন তাহলে এই ওয়ান লটের ফি কত? $24। অর্থাৎ $24 ফি আগে দেওয়ার লাগবে আপনাকে, দেওয়ার পরে বাকি আপনার প্রফিট হবে। ঘটনা বুঝতে পারছেন তো? তাহলে কি হয়ে যাবে, এবং এইখান থেকে এইটুক, দুইটা ক্যান্ডেল, এইটুকের মধ্যে -$251। তার মানে কিন্তু বিশাল বড় ফারাক, ঠিক আছে? এইবার মনে করেন যে যদি এরকমটা হয়, অনেকগুলো একসাথে দেখাচ্ছে, খারাপ দেখাচ্ছে, আপনার যদি যখন ছোট ব্যালেন্স 0.01-এ যখন আপনি আছেন, তখন যদি আপনি এখান থেকে মনে করেন একটা বাই করছেন, আর মার্কেট ওখান থেকে নিচে আছে, তো 24 সেন্ট আপনার ফি, সামান্য ফি আছে, এবং দেখেন আস্তে আস্তে হচ্ছে, ঠিক আছে? এবং এখান থেকে যখন আপনার প্রফিটটাও হবে আস্তে আস্তে হবে, অর্থাৎ একটা মিডিলে, মানে মিডিল সিস্টেমে থাকবে। এখন কথা হচ্ছে আপনার ব্যালেন্স আছে $500, আপনি কি তখন 0.01 লটে করবেন? কখনোই না। তাহলে আবার ওই $500 আপনার অকেজো অ্যাকাউন্টে পড়ে থাকবে, ঠিক আছে? এই জন্য আপনাকে এই অ্যাকাউন্টের সাইজটা হইতে হবে কেমন, যে যদি আপনার $100 হয় তাহলে আপনি 0.01, যদি $200 হয় 0.02, যদি আপনার $300 হয় 0.03, যদি আপনার $500 হয় 0.05, 6, 7, 8, 9, যখন $1000 তখন হচ্ছে 0.10, ঠিক আছে? যখন আপনার সেইটা আরো 10 গুণ, অর্থাৎ যখন আপনার $10,000 হয়, তখন আপনি নেবেন সরাসরি ওয়ান, তার আগে কিন্তু ওয়ান নয়, ঠিক আছে? কারণ এই ওয়ান লট নিতে গেলে আপনাকে ফি দিতে হবে, আগে $24 ফি দিতে হবে, তারপরে আপনি প্রফিট লস করবেন। আর যখন আমি 0.001-এ আসি, তখন আমার ফি হলো 24 সেন্ট। আর যখন আমি 0.1-এ আসি, তখন আমার ফি হচ্ছে $2.40।
তো তার মানে এখানে কিন্তু ব্যাপারটা বিশাল বড়। এবং 2 নম্বর কথা হচ্ছে মার্কেট এখান থেকে মনে করেন আপে গেছে, মার্কেট এখান থেকে আপে গেছে, এখন আপনি আপে স্ক্যালপিং করার জন্য ক্লিক করছেন, টিপিএসএল সেট করেন নাই, বিপরীত দিকে মনে করেন বড় একটা রেড ক্যান্ডেল হয়েছে, তখন কিন্তু আপনার একবারে $60 নাই, কেমন, একবারে কিন্তু $4 নেই। তো এই ঘটনাটা যেন না হয় এই জন্য কি করবেন, ট্রেডটা নিয়েই আগে সেলটা এরকম করে সেট করে দিবেন যে আমি সর্বোচ্চ কতটুক লস নিব, যে আমি সর্বোচ্চ $1 লস নিব, তাহলে আপনি সর্বোচ্চ এই যে $1 টান দিয়ে সেট করে দিয়ে তারপরে ট্রেডটা করবেন। তাহলে আপনার কি সুবিধা হবে যে হুট করে ওইটা লস হয়ে যাওয়ার সম্ভাবনা নাই। কারণ যখন স্কাল্পিং করি তখন তো আর 1:2 ওই সেট করার সময় থাকে না। ঠিক আছে, তাহলে 1 নম্বর ইস্যু হচ্ছে যে আপনি এখান থেকে কি করবেন, যে আপনি অটো টিপিএসএলটাকে সেট করে দিবেন। আর 2 নম্বর হচ্ছে আপনি মার্কেট চলছে লন্ডন এবং নিউ ইয়র্ক সময় 8টা, এবং ইউএসডি মার্কেটে নিউজ রিলিজ 8টা 30, এই জন্য মার্কেট কিন্তু লাফালাফি করতেছে বেশি। ঠিক আছে, তো এখন আমরা এন্ট্রি অমুক তমুক এই বিষয়গুলো জেনেছি, স্ক্যালপিংয়ের এই জিনিসটা জানানোর বাকি ছিল, তাই জানাই দিলাম। এবার একটা একটা করে সেট আপ ধরবো আর আমি দেখিয়ে দিব। তবে সবগুলোর প্রয়োজন নাই, আপনার সবগুলো একটা একটা করে সেট করে দেখবেন, আমি জাস্ট ইম্পর্টেন্ট কিছু সেট করে করে দেখাই। আপনার যেহেতু পারেন সব সেট করতে, সব সেট করার তো আর দরকার তেমন পড়ে না। আর একটা জিনিস শিখাই দিব, মনে করেন আপনি ভুলে গেছেন, জেমিনিতে যাব, হ্যাঁ, gemini.google.com, তো জেমিনিতে আসলাম, মনে করেন আমি আপনাকে এই ইন্ডিকেটরটা দিয়েছি, ফরহাদ এনজেড, এই ইন্ডিকেটরটা দিয়েছি, আপনি এইটা কি কাজে ব্যবহার করতে হয় আপনি সামহাউ ভুলে গেছেন। ঠিক আছে, এখন মনে করেন যে আপনি আমাকে মেসেজ করতেছেন, আমি আপনার মেসেজ দেখতেছি না, ওই মুহূর্তে কি করবেন, এই ইন্ডিকেটরটাকে আপনি এইখানে এনে ছেড়ে দিবেন জেমিনিতে, দিয়ে আপনি একে জিজ্ঞাসা করবেন যে আমার বাংলা টাইপিংয়ের অভ্র বা বিজয় কোনোটাই ইনস্টল করা নেই, যেহেতু লাগে না, সো আমি বাংলা এখানেই লিখি যে এই স্ক্রিপ্টটি কোন লজিকে কিভাবে কাজ করে। ঠিক আছে, জাস্ট জেমিনিকে স্ক্রিপ্টটা দিয়ে দিবেন, দিয়ে জেমিনিকে এসে এটা জিজ্ঞাসা করবেন, ইন্টার করবেন, ও আপনাকে বলে দিবে। কি বলে দিচ্ছে যে এই এই কোডটা কিভাবে কাজ করে, এই কোডের লজিক কি, সে কিভাবে প্যাটার্ন খোঁজে, ফলাফল কি, সে এই যে হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা সে কোন লজিকে কিভাবে খুঁজে পায়, ট্রেডিং সিগন্যাল নেকলাইন ক্রস ওভার ব্রেকডাউন করলে চার্টের বাই বা সেল মার্ক বা লাইন জেনারেট করে। অর্থাৎ যখন হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হয় তখন সে কিভাবে সিগন্যাল দেয়, যখন ডাবল টপ বা ডাবল বটম হয় তখন সে কিভাবে দেয়, ডাবল টপ বা ডাবল বটম আঁকে এবং নেকলাইন ব্রেকআউট হলে কনস্ট্রাকশন ইভ্যালুয়েশন গণনা করে চার্টের উপরে একটি ডাটা টেবিলের স্ট্যাটাস টেবিল প্রদর্শন করে, ডায়নামিক সাপোর্ট রেজিস্ট্যান্স সে ড্র করে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে সে শনাক্ত করে, কি কি ক্যান্ডেলস্টিকে শনাক্ত করে, এই কটাকে শনাক্ত করে। ঠিক আছে, এখন তাহলে আপনি বুঝে গেলেন যে এই ইন্ডিকেটরটা কিভাবে কাজ করে। তাহলে আমরা গত ক্লাসে শিখেছিলাম কি, যে ক্যান্ডেল প্যাটার্ন শিখেছিলাম, আজকে আমরা সেটাকে ইনস্টল করে এখন সেটাকে অটোমেশনে নিয়ে যাব। ঠিক আছে, এবার হচ্ছে আপনার প্রশ্ন জাগলো যে আচ্ছা ঠিক আছে, এটা তো এগুলো এগুলো দেখায়, এটা কত মিনিটে ভালো কাজ করে। তাহলে আপনি এইখানে লেখেন যে কত
মিনিট টাইম ফ্রেমে এটি ভালো রেজাল্ট দেয়। খুব ইজি সিস্টেম। সে ওইটাকে অ্যানালাইসিস করে আপনাকে কত মিনিট টাইম ফ্রেমে ভালো রেজাল্ট দেয় সেটাও দিয়ে দিবে। 5 মিনিট টু 1 আওয়ার। ঠিক আছে। সুইট স্পট সবচেয়ে ভালো রেজাল্ট দেয় 15 মিনিট থেকে 30 মিনিট। স্কাল্পিং এর জন্য 5 মিনিট, সুইং এর জন্য 1 ঘন্টা। ভালো রেজাল্ট পাওয়ার জন্য কার্যকরী টিপস কি? যে মাল্টি টাইম ফ্রেম 1 ঘন্টা 30 মিনিট চার্টে মেজর সাপোর্ট রেজিস্ট্যান্স জোন নির্ধারণ করা, এরপর 5 মিনিট বা 15 মিনিটের চার্টে এন্ট্রি খোঁজা। কেমন? এগুলো তো আমরা ম্যানুয়াল আলোচনা করেছি। তাহলে আপনি সেটা বুঝে ফেললেন। এবার আপনি এটাকে কনফার্ম করে দেন, দিলে এটা চার্টে লোড হয়ে যাবে। তাহলে 5 মিনিটে আমাদেরকে যেতে হবে। কেমন? তো আমরা 5 মিনিট চার্টে চলে আসলাম। 5 মিনিট চার্টে আসলে আমরা দেখতে পাচ্ছি সে এখানে একটা বিশাল বড় প্যাটার্ন ড্র করে দিচ্ছে। হেড এন্ড শোল্ডার, এই যে হেড, এই যে লেফট শোল্ডার, রাইট শোল্ডার। নেকলাইন কোনটা? তাইলে এটা যদি লেফট শোল্ডার হয়, এটা রাইট শোল্ডার হয়, এটা যদি হেড হয়, নেকলাইন হচ্ছে এই গ্রিনটা। ঠিক আছে। তাহলে গ্রিনটা যদি হয় নেকলাইন, আমি একটু ছোট করি তাহলে বুঝতে পারবেন, এবং এর উপরে আমি একটা ড্রয়িং করে দেখাই। এই যে লেফট শোল্ডার, রাইট শোল্ডার, হেড, সরি লেফট, তারপরে হেড, এই যে রাইট শোল্ডার, আর এই যে এইটা হলো নেক লাইন, তাই না? গ্রিনটা নেক লাইন। তাহলে এটা ব্রেকআউট করছে বডি দিয়ে, এইখানে তাহলে আমাদের এন্ট্রি। কেমন? এন্ট্রি যদি এখানে হয় তাহলে নিচে কত দূর যাবে? এই যে মার্কেট বিপরীতে লোয়ার লো, এই যে লোয়ার লো, লোয়ার লো হচ্ছে এখানে। তার মানে এইখানে এন্ট্রি নিলে আমাদের এই পর্যন্ত এখানে এসে প্রফিট। কেমন? এখন যদি আপনি এটা ভুল করে এন্ট্রিটা এখানে দিয়ে দেন, যে টিপি এখানে এসে হবে, তখন কি হবে? মার্কেটটা তার আগে এই জায়গা থেকে ফিরে যাবে, আপনার এসএল যায় হিট করে দিবে। তাহলে আমাদের টিপিটাও কিন্তু সঠিকভাবে নির্ধারণ করতে হবে। কেমন? খুবই সহজ সিস্টেম। এবং আমরা গত ক্লাসের মধ্যে যে চার্ট পড়ে এসেছি, সেই চার্টে আমরা এটাই দেখে আসছিলাম। এই যে আমাদের হেড এন্ড শোল্ডার, হেড এন্ড শোল্ডার, লেফট, হেড, রাইট, ব্রেকআউট। ঠিক এই আলোচনাটাই আমরা করে এসেছিলাম। তাহলে আমরা হেড এন্ড শোল্ডার প্যাটার্নকে যদি নর্মালি মার্কেটে খুঁজতে চাই এরকম যে এটা নাই, তখন কিন্তু হেড এন্ড শোল্ডার খুঁজে পাওয়াটা একটু কঠিন। এখানে যেহেতু ও একবার দেখাই দিছে, এখন চোখের মধ্যে দৃশ্যমান হচ্ছে যে হ্যাঁ এটা একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। এটা একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। কিন্তু এখন মার্কেটে সুন্দর দৃশ্যমান হচ্ছে যখন সে একবার দেখাই দিয়েছে। এইবার মার্কেটটা মনে করেন এই অনুপাতে আছে, মার্কেট এইভাবে যাচ্ছে। এখন আপনার কিন্তু কখনোই মনে হবে না যে হেড এন্ড শোল্ডার। এখন একবার দেখার পরে কিন্তু এটা দেখে মনেই হচ্ছে যে হেড এন্ড শোল্ডার। তাহলে এইবারে আমরা দেখি এদিকে পিছনে এসে অন্য কোনো প্যাটার্ন চোখে পড়ে কিনা। দেখেন অন্য কোনো প্যাটার্ন কিন্তু চোখে পড়তেছে না। এইখানে এসে একটা হেড এন্ড শোল্ডার আছে, হ্যাঁ, লেফট, হেড, রাইট, এই যে শোল্ডার, অর্থাৎ তাহলে এন্ট্রি হচ্ছে এখান থেকে। কেমন? এন্ট্রি যদি এখান থেকে হয় তাহলে টিপিটা কোন জায়গায় হবে? পেছনে দেখতে হবে, পেছনে দেখে ধরা দিতে হবে টিপিটা হচ্ছে এই যে এইখানে। এই যে এখানে গ্যাপ আছে, মার্কেট এখানে বন্ধর পরে এখানে খুলছিল। তো এই হচ্ছে অবস্থা। আর যদি আমাদের ইন্ডিকেটরটা থাকে তাহলে আমরা সহজেই আমাদের এই প্যাটার্নগুলোকে এখানে খুঁজে পাবো। ঠিক আছে। এই যে মর্নিং স্টার ক্যান্ডেল, ইনসাইড বার, এই যে ওয়েজেস ক্যান্ডেল, এই যে ডাবল বটম, ঠিক আছে, এই যে হেড এন্ড শোল্ডার, রেড, লেফট, হেড, রাইট, সেল। ঠিক আছে। সো সহজে আমরা এই প্যাটার্নগুলো পেয়ে যাব। এখন মনিটর একটু ছোট হইলে এইটার কার্যকারিতা দেখাটা একটু কঠিন হয়ে যায়। কারণটা হচ্ছে ওই বোঝা যায় না সহজে, যেহেতু অনেকগুলো আঁকিবুকি আছে।
তো সেক্ষেত্রে মনিটরটা একটু বড় হলে ভালো হয়। আর 5 মিনিট টু 1 আওয়ার আমরা দেখেছি না, এই যে 1 আওয়ার, এই যে 1 আওয়ারের ক্যান্ডেল। তো এই যে 1 আওয়ারের ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আপনারা সেট আপ করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, এখন এগুলা কিন্তু এক একটা স্ট্র্যাটেজি এক এক রকম। আপনি হেড এন্ড শোল্ডার নিয়ে যদি ট্রেড করেন তাহলে আপনার ধান্দা হেড এন্ড শোল্ডার নিয়েই থাকতে হবে। যদি ডাবল টপ নিয়ে করেন তাহলে আপনার মাথায় ওইটাই থাকবে যে আমি ডাবল টপ নিয়ে করব। ঠিক আছে, কিন্তু যখনই আপনি থিঙ্কিং করবেন যে ডাবল টপ আসলেও নেব এন্ট্রি, যদি হেড এন্ড শোল্ডার আসে তাও এন্ট্রি নেব, যদি ওয়েজেস আসে তাও এন্ট্রি নেব, এরকম মাথায় থিঙ্কিং থাকলে আবার যেটা হবে কি, গোলমেলে হয়ে যাবে। প্রতিটা মানুষ কিন্তু একটা সিস্টেম ইউজ করে। যেমন আমি কি ইউজ করি, আমি যেটা ইউজ করি, আমি সব সময়ই অধিকাংশ ক্ষেত্রে আমি স্ক্যাল্পিং করি। আর স্ক্যাল্পিং করার সময় আমি শুধু মার্কেটের ট্রেন্ড দেখি, অর্ডার ব্লক দেখি, মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার দেখি, আর ওইখানে যদি কোনো মেজর ক্যান্ডেল আসে এতটুকু দেখি। আর এরকমটা অন্য কোনো কিছু দেখি না, কারণ একটা প্যাটার্ন ধরে এন্ট্রি নিতে গেলে অনেক সময় অপেক্ষা করতে হয়। যে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হইতেই লাগে 30 থেকে 35 মিনিট, অর্থাৎ একটা হেড অ্যান্ড শোল্ডারের ইনসাইডেই 30 থেকে 35টা ক্যান্ডেল থাকে। যেমন আমরা লাস্ট যে হেড অ্যান্ড শোল্ডারটা দেখলাম, এই হেড অ্যান্ড শোল্ডারটা এখান থেকে শুরু হয়ে এখানে মিনিমাম 30টা ক্যান্ডেল আছে। তো 30 মিনিট আগে অপেক্ষাই করতে হয়েছে, তারপরে হেড অ্যান্ড শোল্ডার আসছে। কিন্তু আমি তো স্ক্যাল্পিং করি সেক্ষেত্রে। তো আমি যেটা হয় কি, এগুলো মাথায় আছে, মাথায় আছে, যদি মিলাইতে শুরু করি তখন দেখা যায় যে সব দিক থেকে মিলাই ফেলতে পারি। যেমন মনে করেন এখানে আমি মার্কেটে আছি, আমি যদি এখান থেকে স্ক্যাল্পিং করার থিঙ্কিং করি, তাহলে আমি কি করব, আমি সর্বপ্রথম এখান থেকে আমার এই যে ফার্স্ট মুভ অ্যান্ড সেকেন্ড মুভ ধরে আমি একটা টান দেবো। আমি একটা টান দিয়ে দিয়েছি কি, এটা আমার ডাউন, একটা ডাউন ট্রেন্ডে আছে। এবার আমি এখানে সহজ ভাষায় একবারে দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা অর্ডার ব্লক আছে। এই যে অর্ডার ব্লককে আমি ড্র করে নিলাম। ঠিক আছে, তারপরে এই হচ্ছে আমার এফভিজি আছে। তাহলে এই আমার এফভিজি আছে, এবার আমি এখান থেকে এন্ট্রি নিয়ে নিলাম। ঠিক আছে, এখান থেকে আমি যেহেতু বড় লটে এন্ট্রি নিই, এখান থেকে দেখা গেলো একটা ভালো মানি ক্যাশ করে নিয়ে এখান থেকে বের হয়ে চলে গেলাম। অর্থাৎ দ্বিতীয় স্টেপ শুরু হওয়ার আগে এখান থেকে বের হয়ে চলে গেলাম। ঠিক আছে, এর পরের এন্ট্রি যদি আমি নেই তাহলে কোথায় নেব, আমি পরের এন্ট্রিটা নেব এখানে। এখানে একটা অর্ডার ব্লক আছে, তারপরে এই যে ভিজি আছে। সো আমি এখান থেকে একটা এন্ট্রি নিব, এখান থেকে বের হয়ে চলে যাব। ঠিক আছে, যদি আমি এরপরে দেখা গেলো মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে এই যে ফার্স্ট স্টেপ, এই যে সেকেন্ড স্টেপ, ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ ধরে টান দিলাম। এই যে আমার এখানে একটা বুলিশ অর্ডার ব্লক, এই যে আমার এফভিজি। সো আমি কি করব, আমি এখান থেকে একটা এন্ট্রি নেব। এই যে এখানে ডোজি, এই যে অর্ডার ব্লক ছিল পূর্বের, এখান থেকে আমি বের হয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে আমি এন্ট্রি নিয়ে ফেললাম একটা, দুইটা, একটা, দুইটা, তিনটা এন্ট্রি নিলে দেখা গেলো আমার যদি $5 করেও হয় তাহলে 3 × 5 = $15। আর $15 মানে হচ্ছে কত টাকা, আমার মিনিমাম 1500-1600 টাকা। দ্যাটস এনাফ। 1500-1600 টাকা একদিন আর্ন করতে পারে একটা মানুষ। সারাদিন মানুষের বাড়িতে পরিশ্রম করে 500-600 টাকা ইনকাম করে। যে লোকটা মাসে 30,000 টাকা বেতন পায়, সে দিনে 1000 টাকা স্যালারিতে কাজ করে। হ্যাঁ, আর আমি এখানে বসছি 4:30টায়, আর বের হয়েছি আমি 5টা 15-এ। 35-40 মিনিটের মধ্যে যদি এইটুকু আর্ন করে নিতে পারি তাহলে আমার সমস্যা কি, এইটুকু আর্ন করে নিয়ে আমি বের হয়ে যাব। কিন্তু যদি এরকমটা হয়, নতুন যারা, তারা থিঙ্কিং করবে আচ্ছা 35-40 মিনিটে 1000, আমি চাকরিটাকে ছেড়ে দিই, ব্যবসা বাণিজ্য বাদ, তাহলে আমি সারাদিন এই কাজ করব। সকালে 1 ঘন্টা ট্রেড করব, তারপরে 15 মিনিট রেস্ট নিয়ে আবার 1 ঘন্টা ট্রেড করব, আবার 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার 1 ঘন্টা ট্রেড করব। এইভাবে সারাদিনে দেখা গেলো যে 8 ঘন্টায়, 8 ঘন্টার মধ্যে আমি 4 ঘন্টা ট্রেড করব। 4 ঘন্টা ট্রেড করলে আমার $45 আর্ন হবে, মানে আমি দিনে 5 থেকে 6 হাজার টাকা এইভাবে আর্ন করব। এভাবেও আপনি করতে পারেন, কিন্তু যদি আপনি আপনার মানসিক অবস্থানকে ধরে রাখতে পারেন। এটা ধরে রাখা খুব কঠিন। তখন একটা কাঁচা টাকা, তো তখন একটা লোভ হয়ে যায়, তখন আর ধরে রাখা যায় না। এই জন্য নির্দিষ্ট প্রতিদিনের একটা টার্গেট করা। দেখা যাচ্ছে মার্কেট খুবই ভালো, আমার প্রতিদিনের টার্গেট মনে করেন যে আমার 1000 টাকা বা 1500 টাকা আর্ন করা টার্গেট। এবং আপনার ফিজিক্যাল ব্যবসার মতো টার্গেটটা হবে যে যদি আমার ব্যবসায় যদি
ইনভেস্টমেন্ট থাকে দেখা গেল 20,000 টাকা, তাহলে আমি ডেইলি ওখান থেকে কয় টাকা ইনকাম করতে চাই। তো দেখা গেল যে আমি এখান থেকে খরচ টরচ বাদ দিয়ে দিনে আমি 2,000 টাকা ইনকাম করতে চাই, বা 3,000 বা সর্বোচ্চ 5,000 টাকা ইনকাম করতে চাই। তাহলে আমার এখানেও এরকম টার্গেট রাখতে হবে যে দিনে আমি সর্বোচ্চ 1,000 বা 2,000 বা 5,000 বা যেটা পারি, মানে আমার সামর্থ্য অনুসারে আমি সেইটা একটা ফিক্সড করে নেব। এখন দেখা গেল মার্কেট খুব খারাপ, আমার টার্গেট হলো ডেইলি আমি মনে করেন 1500 টাকা আর্ন করব, আর যদি আমি লস করি তাহলে ডেইলি 1500 টাকার অর্ধেক 700 টাকা লস করব। এই হচ্ছে আমার টার্গেট। তাহলে যদি আমি মার্কেটে বসার পর আমার 700 টাকা লস হয়ে যায়, আমার ওই দিন আর চেষ্টা করা যাবে না যে আমি 700 টাকার লস রিকভার করব। আমি কি করব, মার্কেট থেকে বের হয়ে চলে যাব। ঠিক আছে, পরের দিনে যাই ওটা দেখব কি হয়, অর্থাৎ আমি তো হিসাব করব মাসে। ঠিক আছে, আর যদি দিনে দেখা যায় 1500 টাকা প্রফিট করার থিঙ্কিং থাকে, আমার 1500 টাকা অলরেডি হয়ে গেছে, কিন্তু মার্কেট এতই ভালো, আর একটা ক্লিক করলে এখানে আরো 5,000 টাকা আর্নিং হবে, আমি করব না। কারণ ওটাই হলো ডিসিপ্লিন, ওটাই আপনাকে সামনে আগাই নেবে। হ্যাঁ, মানে হচ্ছে আপনি এক রাত সারা রাত ধরে নামাজ পড়ছেন, আর হলো ওই সারা রাত ধরে ওয়াজ শুনছেন, ফজরের নামাজ কাজা হয়েছে। ঠিক আছে, সারা রাত নসিহতের বাণী শোনার পরে ফজরের নামাজ কাজা হয়েছে, লাভ কি হলো, এরকম ঘটনা। ঠিক আছে, তো যেটা মূল কথা ছিল সেটা হচ্ছে প্যাটার্ন নিয়ে ট্রেড করতে হলে একটা প্যাটার্ন ধরে থাকতে হবে, সবগুলো প্যাটার্ন নিয়ে চিন্তা করা যাবে না। ঠিক আছে, আর সবসময় থিঙ্কিংটা হচ্ছে অ্যাকুমুলেট করে, অর্থাৎ কনফ্লুয়েন্স তৈরি করা, কনফ্লুয়েন্স সবগুলো বিষয়ে চিন্তা করে কনফ্লুয়েন্স তৈরি করে যদি এন্ট্রি নেওয়া যায়, তাহলে সেটাতে লস কম হয়। ঠিক আছে, তো আপনাদের হাতে কিন্তু এখন অনেকগুলো অস্ত্র, সেক্ষেত্রে সাবধানে ব্যবহার করতে হবে। মানে সো এটা গেল। তারপরে টিপিএসএল এটা দরকার নেই, এটা বিগ টাইম ফ্রেমের আপাতত দরকার নেই। এখান থেকে যদি আমরা আর একটা দেখার চেষ্টা করি, এগুলো আপনারা একটা একটা করে সেট করে দেখবেন, আমি জাস্ট মোটামুটি কয়েকটা সেট করে দেখাচ্ছি। এবং লজিক, ওইটা কোন লজিকের উপরে কিভাবে কাজ করে সেটা তো কিভাবে বের করতে হয় দেখিয়ে দিলাম। অর্থাৎ ব্যাপারটা হলো কি, আমি কিন্তু চাইলে পারতাম আপনাদেরকে বেঁধে রাখতে, কেমন যে দিলাম এইটার কি সমস্যা, ওই সমস্যাটা হইলে আবার আমার কাছে আসবেন, আমি আবার আপনাকে এক মুঠ মুড়ি দেবো, আবার মানে বস্তা আমার কাছে, আপনি আসবেন এক মুঠ করে মুড়ি দেবো, আমি চাইলে পারতাম এটা করতে। কিন্তু আমি সব রাস্তা আপনাদেরকে দেখাই দিচ্ছি একবারে, যাতে আমার পিছনে ঘুরঘুর করতে না হয়। কারণ আমি আপনাকে যদি দৌড়াই নিতে চাই, তাহলে আমাকেও দৌড়াইতে হবে, তাই না? আপনি আমাকে মেসেজ করবেন, তখন তো আমারও অন্য কাজ থাকলে দেখা গেলো আমি আপনাকে সময় দিতে পারবো না। তো সেক্ষেত্রে একবারে আপনাকে শিখাই দিচ্ছি, যাতে আপনি সেটা নিজে নিজে ওইটার উপরে খবরদারি করতে পারেন, আমার পিছনে ঘুরতে না হয়। তারপরও যদি কোনো বিপদে আপদে পড়ে তখন সেটা তো ভিন্ন ব্যাপার। কিন্তু অন্য কোনো মেন্টর হলে এই কাজটা করবে না, সে কি করবে, আপনাকে বলবে যে এই যে এটা দেয়া থাকলো, সমস্যা হলে জানায়েন। আচ্ছা, এই যে একটা সেটআপ, খুবই সুন্দর একটা সেটআপ, এটার থিমটা করতে হবে ডার্ক থিম, তাছাড়া এটা বোঝা যাবে না। লেখাগুলো ইয়েলো আছে, এই জন্য আমি ডার্ক থিম ইউজ করি। এই যে ডার্ক থিম, এটা মূলত সাপ্লাই জোন ডিমান্ড জোনকে শো করে, আর এর সাথে তো এন্ট্রি আছেই। তো এটা যদি আমরা খেয়াল করি, যে দেখেন এখানে বলছে যে এখান থেকে একটা সাপ্লাই জোন তৈরি হয়েছে, সাপ্লাই জোন, এবং এটা একটা রেজিস্ট্যান্স জোন। তো সাপ্লাই জোন যখন তৈরি হয়েছে, সাপ্লাই জোনে এন্ট্রি, আর প্রফিট বুক কোন জায়গায়, এইখানে। ঠিক আছে, প্রফিট বুক হচ্ছে এইখানে। আবার এই যে ডিমান্ড জোন এখানে ক্রিয়েট হয়েছে, এই যে ডিমান্ড জোন, ডিমান্ড জোন এখানে ক্রিয়েট হয়েছে, বুক প্রফিট কোন জায়গায়, এইখানে। ঠিক আছে, আবার দেখেন এই যে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সে এন্ট্রি, বুক প্রফিট এখানে। এটা হচ্ছে লোয়ার হাই। আমি যদি এখান থেকে এটার 5 মিনিটে যাই, এগুলো বড় বড় এন্ট্রি নেওয়ার জন্য খুবই ভালো। খেয়াল করেন এই যে রেজিস্ট্যান্স তৈরি হয়েছে এবং মার্কেট নিচে যাচ্ছে, এখনো কিন্তু বুক প্রফিট করতে বলেনি। ঠিক আছে, আরো একটু বিগ টাইম ফ্রেমে দেখাই, 15 মিনিট, 15 মিনিট, ওই সেম জিনিস। ঠিক আছে, নিচের গুলো হচ্ছে ডিমান্ড জোন, গ্রিন গুলো ডিমান্ড জোন, আর উপরের গুলো হচ্ছে সাপ্লাই জোন। ঠিক আছে, উপরের রেড গুলো হচ্ছে সাপ্লাই জোন, আর নিচের গুলো হচ্ছে ডিমান্ড জোন।
যাদের মনিটর বড়, আমি যেহেতু ল্যাপটপের স্ক্রিন থেকে শো করতেছি, তো সেক্ষেত্রে ছোট ছোট দেখাচ্ছে লেখাগুলো একখানি। যখন আপনার মনিটরটা বড় হবে তখন কিন্তু লেখাগুলো বড় দেখাবে এবং সুন্দর দেখাবে। ঠিক আছে, সো আপনারা দেখে নেবেন, এবং কোনো আস্কিং থাকলে পরে আমাকে করবেন, অথবা জেমিনি তো আছেই। এসএমসি সিএসটা দেখাই, সিএসটা খুব সুন্দর। আচ্ছা, এটা কিন্তু ফুটপ্রিন্ট, ঠিক আছে, এটা ফুটপ্রিন্ট, এটা নিয়ে আপনাদের কাজ, আচ্ছা এটা আপাতত আপনাদের থাক, এটা নিয়ে আপাতত কাজ করার দরকার নেই। এটাকে ছোট মনিটর ইউজ করতে গেলে একটু কাজ করতে হবে। এখানে একটা জিনিস বন্ধ করে দিতে হবে, এটা যেমন লন্ডন সিজন, এশিয়া সিজনের মধ্যে, ঠিক আছে, কোন সিজন কখন চলছে এবং কোন সিজনে কি পরিমাণ ভলিউম ছিল ওগুলো সহ শো করতেছে। তো এত কিছু দেখতে গেলে ছোট মনিটরে একদমই বোঝা যাবে না। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে প্রেডিকশন ক্যান্ডেল। তো এই জন্য আমরা যেটা করব, এখান থেকে এই আমরা বন্ধ করে দেব, সিজন বন্ধ করে দেব। কোনটা, এই যে নিউ ইয়র্ক বন্ধ করে দিলাম, লন্ডন বন্ধ করে দিলাম, এশিয়া বন্ধ করে দিলাম। ঠিক আছে, এবার ওকে করে দেবো। তাহলে ওগুলো সব চলে যাবে, আমাদের এই প্রয়োজনীয় জিনিসটা থাকবে। এই প্রয়োজনীয় জিনিসটার আসলে কাজ কি? এটার কাজ হচ্ছে সে আপনাকে পরবর্তী ক্যান্ডেল কোন দিকে যাবে, কোন স্ট্রাকচারে হবে সেইটা দেখাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আমরা যেমন ড্রয়িং করে ম্যানুয়ালি এইভাবে আমরা ড্রয়িং করতাম, যে মার্কেট এদিক যাবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, তারপরে এভাবে আসবে, এটা আমরা ম্যানুয়ালি ড্রয়িং করতাম, সেটা সে আপনাকে অটোমেটিক করে দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানকার একটা সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে সে পিছনের পিছনের লাস্ট ভিজিবিলিটি ওকে আছে, স্টাইল, লাইন বার বক্স সব ঠিক আছে। ওকে, ওকে, তো সে পেছনে 30 মিনিট কি অ্যানালাইসিস করে, সে 30টা ক্যান্ডেলের উপরে অ্যানালাইসিস করে এইদিকে মার্কেটের স্ট্রাকচার কি হবে সেটা দেখায়। যখন একটা ক্যান্ডেল এখানে নতুন একটা ক্যান্ডেলের জন্ম হয়, তখন পিছন থেকে একটা ক্যান্ডেল সে বাদ দিয়ে দেয়, দিয়ে নতুনটা ধরে অ্যানালাইসিস দেখায়। সেক্ষেত্রে মুভমেন্ট কিন্তু ঘুরবে, এটা জাস্ট আপনার একটা ধারণা পোষণ করার জন্য যে মার্কেটের পরবর্তীতে কোন দিকে যাবে, বাট এটাকে কনফার্মেশন ধরে আবার কেউ এন্ট্রি নিয়েন না। ঠিক আছে, এবং এটার ফুললি কার্যকারিতা জানার জন্য ঠিক এইখানে আমি যেভাবে দেখাইছিলাম এইভাবে নিয়ে আসবেন, এসে ওর হাতে ধরাই দিবেন যে জেমিনি, মানে আপনি ভুলে যেতে পারেন, আমি আজকে আলোচনা করতেছি, হয়তো বা আপনি আগামী 7 দিন পরে এটা ভুলে গেছেন। ঠিক আছে, যে জেমিনি এটা কিভাবে কাজ করে আমাকে তুমি বলে দাও, সে আপনাকে বলে দিবে। ঠিক আছে, হিস্টোরিক্যাল অর্ডারগুলো ওইটার মতোই, আইটিজি স্ক্যালপার, লাইভ ট্রেড এআই, এইটা একটু দেখাই। স্ক্যাল্পিং করার সময় স্ক্যাল্পিং করার সময় জাস্ট এটা আপনার জন্য খুব উপকারী একটা জিনিস হবে।
এবং এর সাথে আপনি যদি আর একটা সেট আপ করেন তাহলে আপনি খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন। লাইভ ট্রেড এআই আর এর সাথে হচ্ছে লাইনার এসআর। কপি করলাম, সেট করে দিলাম। লাইনার এসআর এ সেটিং এ গেলাম, এখানে লেন্থ 45, ওকে, সরি, ক্লিয়ার। এইবার হচ্ছে এই লাইনারের আলোচনাতে আগে বুঝাইছিলাম, হয়তোবা আপনি মনে রাখছেন নাকি ভুলে গেছেন, অটোমেটিক ট্রেন লাইন ড্র হয়ে গেছে, তাই না? অটোমেটিক ট্রেন লাইন ড্র হয়ে গেছে, ওয়ান স্টেপ টু স্টেপ যখন হয়ে গেছে তখন এই দুইটা ধরে টান দিলেই তো ট্রেন লাইন। আমরা এটার ক্লাসে জেনেছিলাম কি, যে মার্কেট এই সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যায়, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসে, আবার সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যায়, তারপরে আবার সাপোর্টে আসে, আবার রেজিস্ট্যান্সে যায়, আবার সাপোর্টে আসে, আবার রেজিস্ট্যান্সে যায়, আবার সাপোর্টে আসে। এইভাবে ডাউন ট্রেন্ড হয়, তাই না? আর আপ ট্রেন্ড যখন হয় ঠিক এইভাবেই হয়। তাহলে রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসবে, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসবে, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যাবে। এই ফর্মুলার উপরে বেস করেই সে বলতেছে প্রি বাই সেল সেল সেল, প্রি বাই প্রি বাই, অর্থাৎ যখন কিনা এই সাপোর্টে চলে আসছে তখন তো আবার বাইতে যাবে, অর্থাৎ রেজিস্ট্যান্সে যাবে, আর রেজিস্ট্যান্সে যখন তখন তো আবার সেলে আসবে। তো আপনি যখন এই দুইটাকে একখানি করবেন, এবং প্রথম এই দুইটা হচ্ছে আপনার কনফার্মেশনের জন্য, এই দুইটা স্টেপ যখন তৈরি হয়ে যাবে সেল সেল, তারপরে থেকেই এই যে যখন রেজিস্ট্যান্সে গেছে সেল, এখানে কনফার্মেশন দেখেন কতগুলো কনফার্মেশন। এক নম্বর মানে যদি আপনি কনফিউশন তৈরি করতে পারেন তাহলে দেখেন কতগুলো কনফার্মেশন। এক নম্বর কথা হলো কি, সেল একটা সিগন্যাল পাইছেন, তারপরে কি ট্রেন্ড লাইন তো বলছেই যে মার্কেট নিচে যাবে, এবং মার্কেট সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে গেছে, মানে কি মার্কেট আবার সাপোর্টের দিকে যাবে। কয়টা পাইলেন? সেল একটা, রেজিস্ট্যান্স বলছে একটা, ট্রেন্ড লাইন বললো একটা, মার্কেটের স্ট্রাকচার বললো একটা, চারটা পাইছেন। এইবার দেখেন বিয়ারিশ ইঙ্গারফিল, পাঁচটা পাইছেন। এইবার দেখেন এখানে অর্ডার ব্লক, ছয়টা পাইছেন। এফভিজি, সাতটা পাইছেন। সো আপনি যদি এখানে এসে এন্ট্রি নেন, আপনি এখানে টিপে নিয়ে নিতে পারবেন। আবার যদি আপনি যখন এই যে এইখানে আসছে, এখানে যদি আপনি এন্ট্রি নেন, এখানে এসে টিপে নিতে পারবেন। ঠিক আছে? সো আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। এখন এই যে মার্কেটের ট্রেন্ড তো আগে চেঞ্জ হইতে হবে। তো এই যে একটা স্টেপ তৈরি হয়েছে, দ্বিতীয় আরেকটা স্টেপ তৈরি হচ্ছে, এখান থেকে নিচে এসে উপরে গেলে আরেকটা দৃশ্য, কারণ ট্রেন্ড লাইন ঘুরে যাবে, তখন আবার এই যে প্রি বাই আসা শুরু হবে, তখন কিন্তু আপনি বাইগুলো করতে পারবেন। ঠিক আছে? স্কাল্পিং করার জন্য এটা একটা বেস্ট সেটআপ। ঠিক আছে? এইটার সাথে যদি আপনি ট্রেন্ড লাইনকে হাতে, মানে যদি আপনি মনে করেন যে আপনি ট্রেন্ড লাইনকে হাতেই ড্র করবেন, বা আপনার চোখের দেখাই ট্রেন্ড লাইন হয়ে যাচ্ছে, তাহলে আমি বলবো যে ওর সাথে OBV3 ভার্সন 3টাকে ইউজ করেন। ঠিক আছে? তাহলে আপনার জন্য আরো বেটার হবে। কপি, দেখেন যেখানেই সেল সেখানেই অর্ডার ব্লক, সেল অর্ডার ব্লক, এই যে এটা আমরা একটু ড্র করলাম, সেল অর্ডার ব্লক, প্রি বাই অর্ডার ব্লক। অর্ডার ব্লক কি বলে? মার্কেট এখান থেকে উপরে আসবে। সেল কি বলে? এখান থেকে নিচে যাবে। অর্ডার ব্লক কি বলে? এখান থেকে নিচে যাবে। খুব সুন্দর জিনিস। এরপরেও যদি কেউ না পারে, তাহলে আমি বলবো তার মার্কেটে আরো বেশি দিন সময় দিয়ে সময় নষ্ট করার দরকার নেই। কারণ এর চেয়ে, এগুলোর চেয়ে কিন্তু সহজ আর কোনো কিছু নাই। ঠিক আছে? এর চেয়ে সহজ পদ্ধতি আর কি থাকতে পারে, যেখানে কিনা অর্ডার ব্লক আপনাকে ড্রয়িং করে বলে দিচ্ছে, সেল বলে দিচ্ছে। ঠিক আছে? এবং আপনি মোটামুটি বিষয়গুলো জানেন, তারপরও না পারলে আর কিচ্ছু করার থাকে না। এবার দেখেন এই দিক দিয়ে ট্রেন্ড লাইন কিন্তু অলরেডি চলে আসছে, এই যে ট্রেন্ড। ঠিক আছে? মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে নিলে আপনি এখানে টিপে নিতে পারতেন। এবার মনে করেন যদি আপনি এখান থেকে ট্রেন্ড লাইনটাকে সুন্দর করে ড্রয়িং করতে পারেন, হাত দিয়ে হোক আর পা দিয়ে হোক। ঠিক আছে?
এখন শুধু বাই আসবে, অর্ডার ব্লক আসবে, বাই নেবেন, বাই আসবে, অর্ডার ব্লক আসবে, বাই নেবেন। ঠিক আছে, এখানে জাস্ট একটু ভয় লাগতে পারে যে আসলে মার্কেট কি এই ট্রেন লাইন ধরে যাবে না নিচে আসবে। 1 মিনিট, আমি একটু পানি খাবো। যদি আপনার মনের মধ্যে এরকম সন্দেহ লাগে যে আসলে মার্কেট উপরে যাবে কিনা, তাহলে investing.com আছে। investing.com-কে জাস্ট আস্কিং করলেই হচ্ছে যে 5 মিনিটে মার্কেট কোথায় যাবে, 10 মিনিটে মার্কেট কোথায় যাবে, সে আপনাকে বলে দিচ্ছে। ইজি। আচ্ছা, আর এগুলো আপনারা নিজেরাই দেখে নেবেন, এগুলো আর আমি সেট আপ করে দেখাচ্ছি না। টিসি 38টা ইন্ডিকেটর এখানে আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে নিজেদের অ্যানালাইসিস করার জন্য নিউ স্ট্র্যাটেজি একটা ফাইল দেব। এইখানে 1 2 3 4 5 6 7, এখানে 7টা স্ট্র্যাটেজি আছে। যারা স্ট্র্যাটেজি নোট, নিউ স্ট্র্যাটেজি, এইগুলা দিয়ে আপনারা আসলে কি করবেন, যেটা দিচ্ছি এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি, এগুলোর এখন পর্যন্ত ইন্ডিকেটর তৈরি করা হয়নি। অর্থাৎ এই স্ট্র্যাটেজিগুলো টেস্টিং করা হয়েছে, টেস্টিং করার পরে জাস্ট রেখে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এগুলা ইন্ডিকেটর তৈরি করা হয়নি। যে ইন্ডিকেটর তৈরি করব, অলসতা কোড করতে হয়, বহুত ঝামেলা। তো ইন্ডিকেটর শুধুমাত্র টেস্টিং করার পরে এভাবে র ফাইল তৈরি করে রাখা হয়েছে, এবং এটা কিভাবে কাজ করে না করে সেটার উপরে নোট তৈরি করে রাখা হয়েছে। এখন যারা আগ্রহী আছেন তারা কি করতে পারেন, এই সেটআপগুলো নিজেরা তৈরি করে নিতে পারেন। যেমন আমি কি করি, আমি অ্যাকচুয়ালি ট্রেড করি, ট্রেড করার পরে বাকি সময় কি করি, বিভিন্ন নতুন স্ট্র্যাটেজি টেস্টিং করি। যদি পারি তো একটু কোড করে ইন্ডিকেটর তৈরি করি। তো এখন আর ট্রেডিং ভিউ ইন্ডিকেটর তৈরি করি না, এখন অলরেডি এক্সনেস প্ল্যাটফর্ম ইন্ডিকেটরের অপশন দিয়ে দিয়েছে, এক্সনেসের জন্য ইন্ডিকেটর তৈরি করতেছি। তো গুগলে সার্চ করলেও এক্সনেসের কোনো ইন্ডিকেটর পাওয়া যায় না, সবাই নতুন এখন তৈরি করতেছে। তো আমিও ওইটা নিয়ে কাজ করতেছি, ট্রেডিং ভিউয়ের ইন্ডিকেটরগুলো আস্তে আস্তে এক্সনেসে নিয়ে যাব, তাহলে সবার জন্য ট্রেড করতে সুবিধা হবে। তো ওই সারাদিন তো ট্রেড করি না, ট্রেড করার বাইরে এগুলো করি। এগুলো করতে যায় আসলে কি উপকার হয়, নতুন নতুন বুদ্ধি মাথায় আসে, অটোমেটিক ট্রেড করার কৌশলগুলো চলে আসে, নতুন নতুন কৌশল শেখা যায়। সো আপনারা চেষ্টা করবেন এগুলো পড়ার জন্য, তাহলে আপনাদের উপকারে আসবে। হ্যাঁ, বাট এমনটা করবেন না যে যে জিনিসগুলো আমি এখনো বাইরে ছাড়িনি মানুষকে, সেগুলো আবার আপনারা মানুষকে দিয়ে দিয়েন না এইভাবে। ঠিক আছে, কারণ অপাত্রে ঘি দান করা হয় না। আপনি যদি অপাত্রে ঘি দান করেন সেটার মূল্য কিন্তু সে বুঝবে না। ঠিক আছে, যার যেটা প্রয়োজন তাকে সেটাই দিতে হবে। মনে করেন আপনি কাউকে এটা দিয়ে দিলেন, সেটা না বুঝে একটা ভুল কাজ করবে, লস করে আপনাকে আরো বকা দিবে। ঠিক আছে, সো আপনাদের কাছেই রাখবেন, বাইরে এগুলো প্রকাশ করবেন না। সেম ইন্ডিকেটরগুলোর ব্যাপারেও তাই বলবো। আচ্ছা, এইবার আর একটা ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে যে যারা এই গ্রুপে আছেন আপনাদের মধ্যে কেউ যদি আগ্রহী হন যে আমি কিন্তু ট্রেডার বলতে ওই যে অনেকেই সিগন্যাল দেয়, তো সেই সিগন্যালে কি থাকে যে প্রতিদিন 8টার সময় সিগন্যাল দিবেই, 5টা সিগন্যাল, সন্ধ্যাবেলা দিবে 5টা সিগন্যাল, মানে ও হচ্ছে সিগন্যাল ব্যবসায়ী। বাট আমি তো ওই টাইপের না, আমি যখন ট্রেড করি আমার লজিকে যদি মেলে তাহলে আমি ট্রেড করি, লজিকে না মিললে আমি ট্রেড করি না। তো সেক্ষেত্রে লজিকে যখন মেলে সেই সময় সুযোগ মতো
আমি কি করি, এই গ্রুপে আমার এন্ট্রিগুলো দেই যাতে আমার স্টুডেন্টরা দেখে বুঝে। তো দেখা গেল যে অনেকেই আছে যে আগ্রহী, তারা এই গ্রুপে আছে, দেখে বুঝে ট্রেড নোটসের চেষ্টা করে। আবার অনেকেই আছে যে ভাল লাগে না, সে চলে যায়। ঠিক আছে, তো আপনি চাইলে এই গ্রুপে অ্যাড হতে পারেন। যারা এই গ্রুপে অ্যাড হতে আগ্রহী, আমি অলরেডি আপনাদের গ্রুপের মেসেজে লিখে দিয়েছি যে পার্টনার চেঞ্জ করে অথবা নতুন অ্যাকাউন্ট করে ভেরিফাই করলে এই অ্যাকাউন্টে আপনারা যোগ হতে পারবেন, এখানে যোগ করে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। তো মোটামুটি এই হলো আমাদের কোর্স। আর আমাদের কোর্সের প্র্যাকটিক্যালি এইভাবে রেগুলারলি আর কোনো ক্লাস নেই। আমরা 10টা ক্লাস করার চেষ্টা করেছিলাম, সেখানে আমাদের টপিকগুলো ক্লিয়ার হয়নি এবং প্রয়োজন অনুসারে আমরা 13টা ক্লাস করলাম। আর সবার জন্যই দোয়া, আপনাদের জন্য যে ইনস্ট্রাকশন দেয়া আছে, এই ইনস্ট্রাকশনগুলো আপনারা ফলো করবেন। যে ফাইলগুলো যদি আপনাদের প্রয়োজন হয় ডাউনলোড করে ফেলবেন। আগামী 7 দিন পরে ইনশাল্লাহ আমি ডিলিট করে দিব। আর আমার সাথে তো যোগাযোগ থাকছেই, যে কোনো সমস্যার জন্য সরাসরি যোগাযোগ করবেন। এই গ্রুপটাও আস্তে আস্তে অমিট করে দিব, কারণ অনেকগুলো গ্রুপ থাকলে আমার জন্য কন্ট্রোল করা খুব ঝামেলা হয়ে যায়। তো সেক্ষেত্রে সবসময় আমার পার্মানেন্ট হচ্ছে ফরেক্স বিডি মেন্টর আর ফরেক্স সিগন্যাল, এই দুইটা হচ্ছে পার্মানেন্ট গ্রুপ। 59 ব্যাচ শেষ, এটা ডিলিট হয়ে যাবে, 60 নম্বর ব্যাচ চলবে। মানে রানিং শুরু হবে 1 তারিখ থেকে, 60 নম্বর ব্যাচ আবার এই গ্রুপটা অ্যাক্টিভ থাকবে। সো আপনারা তাহলে গ্রুপে অ্যাডজাস্ট হয়ে, মানে যদি নতুন কোনো আপডেট বা কোনো কিছু জানার জন্য আপনার ফরেক্স বিডি মেন্টরের এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখলেই যেটা হচ্ছে যে রেগুলার আমি এখানে আপডেট দিচ্ছি, আর সিগন্যালের জন্য এখানে আপডেট পাচ্ছেন। এছাড়া যে কোনো সমস্যার জন্য আমার সাথে কন্ট্যাক্টের জন্য তো নাম্বার থাকছেই। জাস্ট কোনো বিষয় জানার জন্য যেটা করবেন যে একটা স্ক্রিনশট নেবেন আগে, যে এই স্ক্রিনশট নিয়ে তারপরে সমস্যাটা লিখবেন, তাহলে যেটা সুবিধা হবে যে আমি স্ক্রিনশটটা দেখে সমস্যাটা বুঝতে পারবো। ঠিক আছে, তো অল্প সময়ের জার্নি, 1 মান্থের জার্নিতে আপনারা আমার সাথে ছিলেন। অনেক সময় হয়তো বা বিভিন্ন কারণে আমি রাগ আচরণ করেছি, সবার কাছে ক্ষমা প্রার্থী। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমারও দোয়া থাকবে। আর পরবর্তীতে যে কোনো সমস্যায় কথা হবে, শুধুমাত্র সমস্যায় না, যে কোনো প্রয়োজনেই কথা হবে। আর সবার জন্য দোয়া থাকলো। বাকি এখানে 3-4 জন ছিল যাদের সাথে আমার কখনোই কথা হয়নি। তারা আসলে কিভাবে ক্লাসে জয়েন হলো এবং তারপরে আর কন্টিনিউ করলো না, কি উদ্দেশ্য সেটাও বুঝতে পারিনি। তো মোটামুটি যে 5-6 জন অ্যাক্টিভ ছিল তাদের ব্যাপারে আমি শিওর যে তারা ট্রেডার হয়ে যাবে যদি এভাবে কন্টিনিউ করে। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ। 1:30 বাজে, আল্লাহ হাফেজ। আমরা চেষ্টা করি যে কেরিয়ারটা গড়া যায় কিনা। বেস্ট অফ লাক।